আসসালামু আলাইকুম। আপনাদের হরর ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আফনান। পবিত্র ঈদ উল আজহার ঈদ স্পেশাল ৭ দিনব্যাপী কার্নিভালের আজকের ষষ্ঠ রাতে। প্রিয় লিসেনার্স, এখন যে স্টোরিটি আমি আপনাদের সামনে শেয়ার করব, এটি আসলে একটি স্টোরি না, পরপর দুটি স্টোরি। এই দুটি স্টোরি আমাকে দিয়েছে পশ্চিমবঙ্গের হাসনাবাদের শিমুলিয়া কালীবাড়িতে অবস্থান করা সন্তু ঘোষ। সন্তু ঘোষের এর আগে একটি ঘটনা এখানে এই চ্যানেলে প্রচারিত হয়েছে যে নিশির ছলনায় পিসি। এই ভিডিওটি আপনারা আমাদের এই চ্যানেলে দেখে থাকবেন, যেটি এই সন্তু ঘোষের একজন পিসি, তার নাম ছিল রাধা, তার সঙ্গে ঘটেছিল। এই ঘটনাটি অনেকেরই ভালো লেগেছে। তো প্রিয় লিসেনার্স, আপনাদের ভালোবাসায় সন্তু ঘোষ আরও দুটি স্টোরি আমাকে দিয়েছে আমাদের ঈদ স্পেশাল কার্নিভালের জন্য। তো আমি এই স্টোরি দুটি এই ভিডিওতে একত্রে দিব, ইনশাল্লাহ আপনাদের সকলের ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি ঘটনায়। এই ঘটনাটি সন্তু ঘোষ সংগ্রহ করেছে তার প্রতিবেশী ঠাকুরদার কাছ থেকে, আর যার সঙ্গে ঘটেছে তার নাম হচ্ছে সতীশ সরকার। ঘটনাটির সময়কাল আজ থেকে প্রায় 40 বছর আগের, 1980 সালের দিকের ঘটনা। অবশ্য যে দুটি ঘটনাই সন্তু ঘোষ আমাকে দিয়েছে, এই দুটি ঘটনার সময়কাল প্রায় কাছাকাছি আর কি। তো সতীশ সরকার উনি পেশায় ছিলেন একজন জেলে। উনি দিনের বেলা টুকটাক অন্য কাজ করতেন, আর রাতের বেলা, স্পেশালি গভীর রাত যখন হতো, রাত 12টার পরে, উনি ওনার বাড়ির কাছে নদী ছিল, ওই নদীতে উনি মাছ ধরতে চলে যেতেন। ওনার নৌকা ছিল না, উনি ঝাঁকি জাল, বা আমরা স্থানীয় ভাষায় যেটাকে খেও জাল, আর সঠিক শব্দ হচ্ছে ঝাঁকি জাল। তো ওই খেও জাল বা ঝাঁকি জাল দিয়ে উনি মাছ ধরতেন আর কি। তো উনি এক রাত্রে যখন মাছ ধরার জন্য যাবেন প্রতি রাতের মতো, তো উনি যখন বের হবেন, সবকিছু রেডি করেছেন, ওনার যে সমস্ত সরঞ্জামাদি, জাল, তারপরে ঝুড়ি, এই জিনিসগুলো। তো ওই সময় ছিল বর্ষাকাল। হঠাৎ করে প্রচন্ড বৃষ্টি শুরু হয়, সাথে ঝড়ও শুরু হয়। তো থামছেই না। উনি চিন্তা করলেন যে এখন যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, এটা তো আসলে থামার কোনো লক্ষণ দেখি না, থাক, আজকে রাত্রে আর মাছ ধরা সম্ভব হবে না মনে হচ্ছে, আজকে রাত্রে আর যাবো না। এই চিন্তা করে উনি আবার শুয়ে পড়েন। তো উনি যখন শুয়ে পড়েছেন, বাইরের ঝড় বৃষ্টির কারণে ওনার ঘুম সহজে আসছিল না। উনি দেখলেন যে ঘন্টাখানেক পরে বৃষ্টি কমে এসেছে আর ঝড়ও থেমে গেছে, কিন্তু তখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এমত অবস্থায় সতীশ সরকার উনি চিন্তা করলেন যে এই ঝিরঝির বা গুড়ি গুড়ি বৃষ্টিতে নদীতে মাছ ভালো পাওয়া যায়, খেও জাল যখন দেয়া হয় তখন ভালো মাছ পাওয়া যায়। চিন্তা করেন এখনই মাছ ধরার উপযুক্ত সময়, তো ঘন্টাখানিক চলে গেছে, তাতে কোনো সমস্যা নাই, এখন আবার বের হই। এই চিন্তা করে উনি হালকা বৃষ্টির মধ্যেই বাড়ি থেকে বের হয়ে যান। উনি তখন ঘড়িতে দেখতে পান রাত প্রায় 2টো বাজে। উনি চিন্তা করলেন যে ভোর হতে তো আর খুব বেশি দেরি নাই, হয়তো সর্বোচ্চ ঘন্টা 3 উনি মাছ ধরতে পারবেন। তারপরে উনি বের হলেন। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, আমাকে সন্তু ঘোষ যেভাবে বলেছে, সেটি হচ্ছে যে এই সতীশ সরকার উনি পেশায় জেলে এবং দিনের বেলা অন্যান্য কাজ করলেও উনি আর একটা কাজ জানতেন, সেটা হলো ঝাড়ফুঁক। গ্রামের বেশ কিছু মানুষ ওনার কাছে ছোটখাটো বিভিন্ন সমস্যা নিয়ে আসতেন, উনি ঝাড়ফুঁক করতেন। উনি ওনার সাধ্যমতো চেষ্টা করতেন তাদেরকে সহযোগিতা করার জন্য। উনি সাধারণত যখন বাড়ি থেকে বের হতেন রাতের বেলা, তখন উনি নিজের শরীরকে ঝাড়ফুঁক দিয়ে বন্ধ করে নিতেন, কারণ উনি এটা জানতেন। আর যারা রাতের বেলা মাছ ধরে তারা সবাই জানে যে মাছ রাতের বেলা ধরতে গেলে টুকটাক বিভিন্ন সমস্যা কিন্তু হয়, প্যারানরমাল সমস্যা, কেউ এসে মাছ চায়, এইরকম কিন্তু অসংখ্য ঘটনা আমরা এর আগেও শুনেছি বা আমরাও বিভিন্ন সময় বলেছি। আর এটা হওয়ার হামেশা আসলে ঘটে, এটা উনি জানতেন। এই জন্য বাড়ি থেকে যখনই বের হতেন তখন ওই শরীর বন্ধ করে বের হওয়ার চেষ্টা করতেন আর কি। তো প্রতিদিনের মতো তিনি সেভাবেই বের হয়ে যান, ওই নদীতে চলে যান, বাড়ির কাছেই নদী ছিল। তো উনি
যখন জাল ফেলা শুরু করেছেন, উনি দেখতে পান যে ওনার ওই ঝাঁকি জালে বেশ চিংড়ি মাছ ধরা পড়ছে। তো উনি যখন একটা জায়গায় জাল ফেলেন, ওখান থেকে যখন কিছু চিংড়ি মাছ পান, একই জায়গায় আবার জাল ফেললে সেখানে পান না, সেখান থেকে আরেকটু সাইডে সরে গেলে সেখানে উনি জাল ফেলে সেখানে চিংড়ি মাছ পান। তো এইভাবে উনি একবার জাল ফেলেন, সেখান থেকে আরেকটু এগিয়ে গিয়ে আবার জাল ফেলেন, সেখান থেকে এগিয়ে গিয়ে আরেকবার জাল ফেলেন। এইভাবে উনি প্রচুর চিংড়ি মাছ উনি পেয়ে যান আর কি। তো এভাবে উনি মাছ ধরতে ধরতে এমন সাইড দিয়ে মাছ ধরতে ধরতে চলে যাচ্ছিলেন, সেই দিক দিয়ে সাধারণত নদীর ওই সাইডটা দিয়ে আসলে সাধারণত খুব কম লোকই মানে জাল ফেলে আর কি, বা মাছ ধরতে যায় রাতের বেলা। তো উনি ওই সাইড দিয়ে চলে যাচ্ছেন, যেহেতু মাছ উনি বেশি পাচ্ছেন, স্বাভাবিকভাবেই যাওয়াটাই স্বাভাবিক। তো হঠাৎ যেটা হয় সেটা হচ্ছে, উনি যখন জাল ফেলেছেন, ওনার জাল মনে হচ্ছে নিচে ভারী কোনো কিছুতে আটকে গেছে। উনি কিছুতেই জাল টেনে তুলতে পারছেন না। উনি চিন্তা করলেন যে বেশি টানাটানি করলে তো জাল ছিঁড়ে যাবে। এই জন্য যেটি করেন সেটি হচ্ছে, উনি নদীতে নেমে পড়েন। নেমে পড়ে ডুব দিয়ে জাল ছাড়ানোর চেষ্টা করেন। উনি যখন ডুব দিয়ে উনি জাল ছাড়ানোর জন্য নিচে নেমেছেন, মানে নিচে, তো উনি দেখার চেষ্টা করছিলেন বা বোঝার চেষ্টা করছেন, কারণ রাতের মানে উপরে সূর্য থাকলে না হয় দিনের বেলা কিছুটা টের পাওয়া যায়, কারণ পানির নিচেও তো একটু আলো যায়, আর রাতের বেলা তো কোনো আলো নেই। তো উনি হাতড়ে বোঝার চেষ্টা করছিলেন যে আসলে কিসের সাথে ওনার জালটা বেঁধে গেছে। তো উনি যখন হাতড়ানো শুরু করেছেন, হঠাৎ একটা জায়গায় ওনার হাত পড়ে যায়। তো উনি ফিল করেন খুব ভারী কোনো কিছুর সাথে জালটা আটকে গেছে, এবং যেটার সাথে আটকে গেছে সেই জিনিসটা বেশ শক্ত না, মানে নরম নরম কিছু একটা, এরকম মনে হচ্ছে। তারপরে উনি ওনার দম কিন্তু ভালোই ছিল। সাধারণত যারা জেলে বা এই মানে যারা ভালো সাঁতার জানে, এদের কিন্তু পানির নিচে বেশ স্বাভাবিক, আমরা যারা আছি তাদের থেকেও বেশ কিছু সময় তারা কিন্তু ডুব দিয়ে থাকতে পারে। এই জন্য একটু সময় উনি বেশি সময় নিয়ে উনি জালটা ছাড়াতে সক্ষম হন, এবং উনি আবার উঠে পড়েন, উপরে উঠে পড়ে জালটা তখন টেনে তোলেন। টেনে তোলার পরে উনি জাল যখন ছাড়াচ্ছিলেন, বেশ কিছু ময়লা আবর্জনা জালের সাথে ছোট ছোট ডালপালাও লেগে গিয়েছিল। উনি যখন সেগুলো পরিষ্কার করছিলেন, হঠাৎ উনি একটা শব্দ শুনতে পান। মনে হচ্ছে নিচে ভুস করে পানির নিচ থেকে কিছু একটা ভেসে উঠেছে। উনি সামনে তাকিয়ে, চাঁদের আলো তখন বেশি ছিল না, কারণ যেহেতু বৃষ্টি হচ্ছিল, ঘুটঘুটে অন্ধকার একদম ছিল না, কিন্তু তারপরও কিছুটা আলো ছিল। তখন কিন্তু বৃষ্টি মানে কখনো গুড়ি গুড়ি হচ্ছিল, কখনো থেমে যাচ্ছিল। মেঘের আলো, মানে মেঘের ভিতর থেকে কখনো কখনো চাঁদ বের হয়ে আসছিল। তো ওই সময় মাঝে মাঝে কিছু আলো এবং বিদ্যুৎ যে চমকাচ্ছিল মাঝে মাঝে অন্য সাইডগুলোতে, সেই আলোতেও উনি একটি ভয়ানক জিনিস দেখতে পান। উনি দেখতে পান যে ঠিক যেই জায়গাটাতে ওনার জাল আটকে গিয়েছিল, সেইখানে একটি লাশ ভেসে উঠেছে, এবং উনি খুব বেশি দূরে ছিলেন না সেই লাশ থেকে, এবং স্পষ্টভাবে দেখতে পান ওই লাশটি একজন মহিলার লাশ। উনি এটিও দেখেন যে মনে হচ্ছে মানে এটি সদ্য মারা গেছে এমন কোনো একজন মানুষের। যেহেতু উনি রাতে মাছ ধরতেন এবং দুষ্টু জিনের মায়াজাল সম্পর্কে ওনার টুকটাক ধারণা ছিল, উনি বুঝতে পারেন যে এটি কোনো স্বাভাবিক লাশ নয়, কারণ সদ্য মারা যাওয়া কোনো লাশ এভাবে ভেসে ওঠার কথা নয়। নিশ্চয়ই এটি প্যারানর্মাল কিছু, কারণ লাশ যদি ফুলে যেত তাহলে ভেসে উঠতো, কিন্তু এই লাশটা কেন ভেসে উঠেছে? নিশ্চয়ই তাকে এখানে ক্ষতি করার চেষ্টা করছে। এই জন্য উনি সেখান থেকে দ্রুত অন্যদিকে যাত্রা শুরু করেন। উনি আর পেছন ফিরে তাকানো নাই। ওনার ধারণাটা আসলে অমূলক ছিল না, ধারণাটা আসলে সত্যিই ছিল। তো উনি আর একদিকে চলে যান। ওই নদীর আর একটা সাইডে ছোট একটা খালের মতো আছে, এবং ওই খালের সাইডে অসংখ্য কেওড়া গাছ রয়েছে। ওই কেওড়া গাছের মধ্যে কি হয়, ওই নদীতে যখন জোয়ার আসে তখন ওই জোয়ারের পানিগুলো ওই যখন ওই কেওড়া গাছের শিকড়ের মধ্যে ঢুকে যায়, কারণ আমরা তো জানি যে কেওড়া গাছ কিন্তু বেশ লম্বা লম্বা শিকড় থাকে এবং শিকড়ের মধ্যে ফাঁপা থাকে। যারা সেন্ট মার্টিন গিয়েছেন বা অন্য সাইডে বিভিন্ন জায়গায় কেওড়া গাছ রয়েছে, তারা কেওড়া গাছের শিকড় সম্পর্কে টুকটাক ধারণা আছে। তো কেওড়া গাছের মধ্যে কি হয়, অসংখ্য মাছ ঢুকে থাকে। তখন ওই মাছগুলো তো আসলে জাল দিয়ে ধরা যায় না, হাতড়ে হাতড়ে ধরতে হয়।
উনি অবশ্য চিন্তা করেছেন যে মাছ তো এবার অনেক পেয়েছি, তো এখন আর মাছ ধরবো না, এখন কাঁকড়া ধরবো। তো কাঁকড়া তো সাধারণত কামড় দিতে পারে, কাঁকড়ার সামনে দেখবেন যে মানে দুটো মানে হাতের মতো আছে, সেগুলো দিয়ে অনেক সময় চাপ দিয়ে ধরে। মানে আমরা যে অনেক সময় আমরা প্লাস দিয়ে অনেক সময় তারটার কাটি, ওরকম প্লাসের মতো আছে না কাঁকড়ার মাথার উপরে দুইটা, ওটা দিয়ে অনেক সময় তারা কামড় দেয়। এই জন্য কাঁকড়া ধরার সময় হাতে গামছা বা নরম কিছু পেঁচিয়ে নিতে হয়, যাতে করে কামড় দিলেও হাতে কোনো আঘাত না লাগে। তো উনি হাতের সাথে গামছা মানে পেঁচান, পেঁচানোর পরে কাঁকড়া ধরা শুরু করেন। অবশ্য তার আগে যে কাজটি করেছেন, ওনার জাল এবং যে ঝুড়ির মধ্যে মাছ রেখেছেন সেটা একটু দূরে উনি রেখে দেন। রেখে দিয়ে উনি ওই কেওড়া গাছের শেকড়ের মধ্যে দিয়ে কাঁকড়া ধরা শুরু করেন। তো কাঁকড়া ধরছেন, বেশ কিছু কাঁকড়া পাচ্ছেন। কাঁকড়া ধরার জন্য আবার আরেকটা ছোট ঝুড়ি ছিল ওনার, তার মধ্যে কাঁকড়াগুলো রাখছিলেন। তো উনি কাঁকড়া বেশ খানিকক্ষণ ধরার পরে চিন্তা করলেন যে কি অবস্থা, আমার জাল টাল পিছনে আছে, কি অবস্থা, একটু তাকান। তাকিয়ে উনি একটা অদ্ভুত জিনিস দেখতে পান। উনি দেখেন ওনার যে মাছের ঝুড়ি এবং জাল যেখানে রাখা আছে, ওই মাছের ঝুড়ির পাশে কোনো একজন মানুষ বসে আছে। দূর থেকে খুব বেশি বোঝা যাচ্ছিল না, কারণ তখন আবার গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। তখন কিন্তু চাঁদের আলো নাই, জাস্ট খালি বিজলি চমকাচ্ছিল, ওই আলোতে কিছুটা বোঝা যাচ্ছিল। উনি দেখতে পান একজন মানুষ। তো উনি চিন্তা করেন যে কি ব্যাপার, অন্যদিন তো রাতের বেলা আমার মতো আরো অনেক জেলে মাছ ধরতে আসে জাল নিয়ে, কেউ নৌকা নিয়েও আসে যাদের নৌকা আছে, তো আজকে তো আসলে সারা পথে কাউকে দেখি নাই। উনি আবার এটা চিন্তা করেন যে যারা মাছ ধরতে আসে অনেক সময় কে কতটুকু মাছ পেয়েছে, এই জেলেরা নিজেরা নিজেদের ওই অন্যের ঝুড়ির দিকে তাকায়, দেখে যে কে কতটুকু মাছ পেল। উনি চিন্তা করেন যে এমন কেউ আমার ঝুড়ির এখানে এসে দেখছে কিনা। কিন্তু দেখলে তো এভাবে বসে থাকার কথা না, দেখে চলে যাওয়ার কথা, বা আমাকে ডাক দেওয়ার কথা যে কি কতটুকু মাছ পেলি, এভাবে বলার কথা, কিন্তু কোনো কিছু না বলে এরকম বসে আছে। হঠাৎ ওনার মনে পড়ে যে আচ্ছা, একটু আগে একটা মহিলার লাশ দেখেছিলাম। কেন যেন এই মানে মানুষটাকে তো পুরুষ মানুষ বলে মনে হচ্ছে না, যতটুকু বিদ্যুতের আলোতে বা অন্যভাবে বোঝা যাচ্ছে। তখন ওনার শির দ্বারা নেমে একটা ভয়ের শিহরণ নেমে যায়। উনি চিন্তা করেন যা কাছে গিয়ে দেখি এটা কে আসলে। উনি সাহস সঞ্চয় করে কাছে যান। কাছাকাছি গিয়ে উনি যা দেখতে পান, এটা দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন। উনি দেখতে পান এটি সেই মহিলা, যে মহিলার লাশ একটু আগে ভেসে উঠেছিল। মহিলাটি তার দিকে তাকিয়ে থাকে এবং সে বলে ওঠে, ইরে, আজকে তো আমার কারণে অনেকগুলো মাছ পেলি, আমাকে কিছু মাছ দিয়ে যা, আমাকে মাছ দিবি না? যেহেতু উনি অত্যন্ত সাহসী একজন মানুষ ছিলেন, উনি এটাও জানতেন যদি কোনো দুষ্টু জিনকে মাছ ধরার সময় একবার মাছ দেয়া শুরু হয়, ও প্রতিদিন এসে ডিস্টার্ব করবে এবং মাছ চাইবে। এই জন্য কোনো মাছ দেয়া যাবে না। উনি যে কাজটি করেন, মানে এটা দেখার সাথে সাথে আবার ওনার জানা যেই মন্ত্র আছে সেগুলো পড়ে শরীরটাকে বন্ধ করে ফেলেন এবং তারপরে বলেন যে না, আমি তোকে কোনো মাছ দেব না। যখন বলে মাছ দেব না, তখন ওই মহিলার অবয়বটি ভয়ানক চেহারা ধারণ করে, যেটি দেখে উনি আসলে ভয় পেয়ে যান। উনি চিন্তা করেন যে আসলে আমাকে সাহস ধরে রাখতে হবে, ভয় পেলে চলবে না। উনি ওইখান থেকে সরে আসেন, চিন্তা করেন যে এর সাথে কথা বলতে গেলে আমার ক্ষতি করার চেষ্টা করবে, আর আমি ভয় পাচ্ছি যদি এ বুঝতে পারে তাহলে সত্যি আমাকে পানির মধ্যে চুবিয়ে মারবে আজকে রাত্রে। এখানে লিসেনের একটা বিষয় বলে রাখা ভালো, যে যদি কোনো জিনিস দেখে ভয় পাওয়া যায়, দ্রুত যেই দোয়া কালামগুলো আমরা জানি সেগুলো পরে শরীর বন্ধ করে দিতে হবে এবং চেষ্টা রাখতে হবে সাহসটা ধরে রাখার। আমরা যদি বেশি ভয় পাই তাহলে ওরা কিন্তু আরো বেশি ক্ষতি করার চেষ্টা করে। তো যাই হোক, উনি কি করেন, উনি পেছন দিকে ঘুরে আবার ওই কাঁকড়া ধরার জন্য আসতে থাকেন। তো হঠাৎ পেছন থেকে গড় 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 শব্দ উনি পান। উনি চিন্তা করেন কি ব্যাপার, হঠাৎ এরকম গড় গড় শব্দ। উনি আবার পেছন ফিরে তাকান। উনি যখন পেছন ফিরে তাকান তখন দেখেন এখানে আর কোনো মহিলা নেই, কিন্তু ওইখানে বড় আকৃতির একটা কালো বিড়াল ওনার মাছের ঝুড়ির ওইখানে ঘুরঘুর করছে। উনি বুঝতে পারেন যে এটিও কোনো স্বাভাবিক বিড়াল নয়, এটিও প্যারানর্মাল কিছু।
তো উনি সেদিকেও পাত্তা না দিয়ে আবার চলে আসতে থাকেন। উনি বুঝতে পারেন যে ওরা মাছের সহজে কোনো ক্ষতি করতে পারবে না। আর মাছেরও কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু ওনার ধারণাটা আসলে ভুল ছিল। পেছন থেকে ভয়ানক একটি আওয়াজে ওই মহিলাটি আবারও বলে ওঠে, মাছ দিবি না? তবে জানটা দিয়ে যা। তখন উনি সত্যি ভয় পান। উনি বুঝতে পারেন যে আজকে ওনার একটা ক্ষতি হবেই। তখন উনি এই জাল এবং মাছ ফেলে জীবন বাঁচানোর জন্য দৌড়ানোর চেষ্টা করেন। শরীরের সর্বশক্তি দিয়ে উনি দৌড়ানোর চেষ্টা করলেও উনি পায়ে তেমন কোনো জোর পাচ্ছিলেন না। তারপরও উনি আগাচ্ছিলেন, কিন্তু মনে হচ্ছিল ওনার শরীর অনেক ভার হয়ে গেছে, উনি কোনো মতে আগাতে পারছিলেন না। উনি ওনার ধর্মের যে মন্ত্রগুলো জানতেন সেগুলো পড়ার চেষ্টা করছিলেন। এগুলো পড়তে পড়তে উনি চলে যাচ্ছিলেন, মানে এগিয়ে যাচ্ছিলেন। তো সাধারণত দেখা যাচ্ছে যে নদীর পাড়ে কিন্তু মানে যে সমস্ত কিছু কিছু জায়গায় শ্মশান থাকে। তো এমনই একটি শ্মশান ছিল নদীর কাছেই। তো উনি যেদিকে দৌড়াচ্ছিলেন ওদিকে শ্মশান ছিল। উনি শ্মশানের কাছে গিয়েই মোটামুটি শ্মশানের উপরেই সেন্সলেস হয়ে পড়ে যান। কতক্ষণ উনি সেন্সলেস হয়ে পড়েছিলেন তা উনি বলতে পারেন না। তবে ওনার যখন জ্ঞান ফেরে তখন দেখেন যে ভোরের আলো কেবল ফুটছে। উনি ওনার শরীরে প্রচন্ড ব্যথা অনুভব করেন এবং উনি যখন উঠে বসেন উনি দেখেন ওনার বুকে এবং পেটে ভয়ানকভাবে গভীরভাবে আঁচড়ের দাগ রয়েছে। ওনাকে কেউ আসলে খুঁজে পায়নি, কারণ ওই রাত্রে তো আসলে তেমন কেউ মাছ ধরতে আসেইনি, বৃষ্টি টিষ্টি বিভিন্ন কারণে, যার কারণে ওনাকে আসলে কেউ উদ্ধার করেনি। শ্মশানের দিকে তখনও কেউ আসেনি, যার কারণে উনি ওইভাবেই সেন্সলেস হয়ে পড়েছিলেন। তো উনি ওনার শরীরের সমস্ত শরীরে খুব ব্যথা ছিল। তারপর উনি চিন্তা করেন ওনার যে সম্বল মাছ ধরার, সেটা জাল এবং যে ঝুড়ি, সেটা তো উদ্ধার করতে হবে। উনি আবার সেদিকে যান, গিয়ে দেখেন ওনার জাল ওভাবেই পড়ে আছে, কিন্তু ওনার ঝুড়ি আছে কিন্তু মাছ নেই। তো যাই হোক, উনি ওনার ঝুড়ি এবং জাল নিয়ে বাড়িতে ফিরে আসেন। বাড়িতে ফিরে এসে বাড়িতে সব ঘটনা বলেন। উনি যেহেতু মানে খুব শারীরিকভাবে আঘাত পেয়েছিলেন, যার কারণে ওনার স্ত্রী তাকে সেবা শুশ্রূষা করেন এবং খুব জ্বর আসে ওনার। স্বাভাবিক, ভয় পেলে জ্বর আসতেই পারে। তো তারপরে ওনার স্ত্রী ওনাকে এক ওঝার কাছে নিয়ে যান। তখন ওঝা সব ঘটনা শোনে এবং বলে যে তুই খুব বড় বাঁচা বেঁচে গেছিস। তার কারণ হচ্ছে যে তুই যেই জায়গাটাতে মাছ ধরতে ধরতে চলে গিয়েছিলি, বহু বছর আগে ওইখানে একটা মহিলার লাশ পাওয়া গিয়েছিল, যার অপমৃত্যু হয়েছিল। এরপর থেকে সাধারণত ঝড়ের রাত্রে যদি কেউ মাছ ধরতে যায় এবং কেউ যদি না থাকে, একা একা থাকে, তখন ওই মহিলার সুরত ধরে একটা দুষ্টু জিন, সে মানুষকে ধোঁকা দিয়ে এবং মাছ ধরার লোভে ফেলে আস্তে আস্তে নদীর ওই ব্যাকওয়ার্ড সাইডে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তো যখন তোর লাশ তুই লাশটা দেখেছিলি, তার আগেই তোর জালটা আটকে গিয়েছিল। যেহেতু তুই কিছু ঝাড়ফুঁক জানতি, নিজের শরীরটাকে বন্ধ করে নিয়েছিলি আগেই, এই কারণে তুই যখন ডুব দিয়েছিলি তখনই তোকে চুবিয়ে মেরে ফেলতো, তোকে আর উঠতে দিত না। কিন্তু তোর কোনো ক্ষতি করতে পারেনি, তুই জালটা ছাড়িয়ে উপরে উঠে পড়েছিলি। কিন্তু তারপরও তোর ক্ষতি করার চেষ্টা করেছে এবং কিছুটা সফল হয়েছে। এই জন্য আর কখনো ঝড়ের রাত্রে মাছ যদি পাসও, কিন্তু ওই সাইড দিয়ে আর কখনো যাবি না। ওঝা টুকটাক ঝাড়ফুঁক করে দেন এবং তাকে এই পরামর্শ দেন। যেহেতু সতীশ সরকার, ওনার বয়স তখন ছিল 30 থেকে 35-এর মতো, একটা ইয়াং একজন মানুষ ছিলেন, যার কারণে উনি আসলে ওই বিষয়টা তখনও অন্য কারো মারফত জানতে পারেননি। এই কারণে উনি ভুলটা করেছিলেন। আর ওই রাত্রে অন্য কোনো মানুষজন তো ওইভাবে আসেও নাই। আর এই সুযোগটাই ওই মায়া জাদু জানা ওই দুষ্টু জিনটি নিয়েছিল, যে পরবর্তীতে তার শরীরে আঘাতও করেছিল। যদিও সেটা তার মনে নাই, কারণ জ্ঞান ফেরার পরে তিনি সেটা দেখেছিলেন। সতীশ সরকার এখনো জীবিত আছেন। ওনার বয়স এখন প্রায় 80 ছুঁই, 25 পর একজন বৃদ্ধ, কিন্তু ওনার এখনো কিন্তু মাছ ধরার নেশা আছে।
এখন ওর নাতিপুতি হয়ে গেছে। উনি মাছ ধরেন, দিনের বেলা ধরেন, নাতিপুতির সাথে নিয়ে যান, ছেলেপেলেদের সাথে নিয়ে যান, কিন্তু রাতের বেলা এখন আর মাছ ধরেন না। তো হয়তোবা সতীশ সরকার আমাদের গল্পটি শুনে থাকবেন। সতীশ সরকারের জন্য আমাদের শ্রদ্ধা রইল। আর সন্তু ঘোষ, সে চমৎকার ঘটনা পাঠাচ্ছে, তার কাছে আরো ঘটনার প্রত্যাশায় থাকলাম। এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এখন যে স্টোরিটি আমি আপনাদেরকে বলতে যাচ্ছি এটিও সন্তু ঘোষ আমাকে পাঠিয়েছেন। আর সন্তু ঘোষকে যিনি বলেছেন তার নাম হচ্ছে শ্রী শিবপদ মণ্ডল, যিনি সন্তু ঘোষের প্রতিবেশী। ওনার বাড়ি সুন্দরবনের গোসাবা থানার অন্তর্গত মোল্লাখালী নামক স্থানে। আর ঘটনাটি যার সঙ্গে ঘটছিল সেটি এই শিবপদ মণ্ডল দাদার জ্যাঠামশাই, যার নাম ছিল শ্রী উমাচরণ মণ্ডল। ঘটনাটির সময়কাল 1975 থেকে 80 সাল, এইরকম একটা সময়ের মধ্যে। শ্রী উমাচরণ মণ্ডল উনি পেশায় ছিলেন একজন কৃষক, অত্যন্ত দরিদ্র মানুষ ছিলেন। আর উনি এবং ওনার স্ত্রী দুজনই একত্রে ওনাদের জমিতে কৃষিকাজ করতেন, নিজের জমিতেও করতেন আবার অন্যের জমিতেও করতেন। তো যাই হোক, ওনার বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে তার জমি ছিল এবং উনি একটি পরিত্যক্ত জমিতে চাষাবাদ শুরু করেন। কথিত আছে ইংরেজ আমলে জমিদাররা তারা যখন কৃষকদের কাছ থেকে বা বিভিন্ন প্রজাদের কাছ থেকে কর নিত, এই কর যেই জায়গাটা থেকে নিত, এই কর নেয়ার এই স্থানটা ছিল এই জমি। সেখানে বড় একটি গাছও ছিল এবং একটি কুয়া ছিল, কিন্তু সেই কুয়াটি এখন মাটির সাথে মিশে গেছে, সেটা আর দেখা যায় না আর কি। তো কথিত আছে যে ওখানে যখন জমিদাররা প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করত, বিশেষ করে যারা একটু খুবই হতদরিদ্র শ্রেণীর বা খুব দুর্বল প্রকৃতির প্রজা ছিল, তারা যদি কখনো খাজনা প্রদান করতে অক্ষম হতো, তখন তাদেরকে জমিদাররা বিভিন্ন ধরনের শাস্তি দিত এবং জমিদারদের কথায় জমিদারের যে পাইক পেয়াদারা ছিল তারা সেই শাস্তিটা বাস্তবায়ন করত। সেই শাস্তিটা ভয়ানক রকমের বর্বর শাস্তি ছিল। যেমন এমনিতে তো চাবুক মারা এগুলো তো খুব সাধারণ বিষয় ছিল, এমন হতো কখনো কারো চোখ তুলে ফেলতো, হাত পা কেটে দিত। আর সবচেয়ে মর্মান্তিক বিষয় ছিল সেটি হচ্ছে কারো মাথা কেটে মাথাটা ওই কুয়ার মধ্যে ফেলে দিত এবং ওই জমিতেই ওই ডেড বডিটা পুঁতে দিত, তা সৎকারও করতে দিত না। এমন ভয়ানক নির্যাতনও করত, যার কারণে ওই জমিটা নিয়ে সবারই একটা আতঙ্কের জায়গা ছিল। ওই জমিতে কেউ সহজে চাষাবাদ করত না। যেহেতু শিবপদ মণ্ডল দাদার জ্যাঠামশাই শ্রী উমাচরণ মণ্ডল, উনিও আসলে ওরকম ধনী মানুষ ছিলেন না, ওনারও প্রয়োজন ছিল, যার কারণে উনি ওই জমিটা পরিত্যক্ত না রেখে ওনার স্ত্রীর সাথে পরামর্শ করে সেখানে চাষাবাদের জন্য সিদ্ধান্ত নেন। আর যেহেতু ওই জমিটা নিয়ে সবার ভয় ছিল, কেউ ওইটার দিকে তাকাতও না, কেউ ওইটা নিয়ে আগ্রহ প্রকাশ করতো না। আর ওনারা যেহেতু কৃষিকাজ শুরু করেছেন, এটা নিয়েও আসলে কেউ শুরুতে একটু কেউ কিছু বললেও কেউ কিন্তু বাধা দেয়নি। সে যদি করতে পারে করুক, অন্য কারো তো আর এই বিষয়ে ওই জমি নিয়ে আগ্রহ নেই। যাই হোক, ঘটনাটি যেদিন ঘটে ওই রাত্রে এই শ্রী উমাচরণ মণ্ডল ওনার স্ত্রীর সাথে ঝগড়াঝাটি হয় এবং ঝগড়াঝাটির এক পর্যায়ে শ্রী উমাচরণ মণ্ডল বলেন যে আমি বাড়িতেই থাকবো না, আমি বাড়ি ছেড়ে চলে গেলাম। তো ওনার স্ত্রী বলে ঠিক আছে যাও, তুমি বাড়ি ছেড়ে চলে যাও। তো এরকম ঝগড়াঝাটি যখন চলছিল তখন উনি রাগ করে বাড়ি ছেড়ে বের হয়ে যান। এখন চিন্তা করেন যে এখন কোথায় যাবেন। উনি চিন্তা করেন ওই যে আমাদের যে জমিটা এখন চাষাবাদ শুরু করেছি, ওদিকে তো রাতের বেলা খুব বেশি লোকজন যায় না, যাই ওইখানে গিয়ে ওই গাছের নিচে বসে থাকি। তো স্ত্রীর সাথে রাগ করে, মন খারাপ করে উনি বাড়ি থেকে দূরে সে 5 কিলোমিটার পায়ে হেঁটে সেই জমিতে চলে যান এবং ওই গাছের নিচে বসে থাকেন, মন খারাপ করে কান্নাকাটি করতে থাকেন। ওই সময় বেশ চাঁদনি রাত এবং জ্যোৎস্নার আলো খুব ভালোই ছিল, অনেক দূর পর্যন্ত চাঁদের আলোতে দেখা যাচ্ছিল। উনি হঠাৎ দেখতে পান দূর থেকে একজন মানুষ হেঁটে আসছে
তো একে তো ওনার মন খারাপ ছিল, বিষয়টা আসলে উনি অতটা পাত্তা দেন। তারপরও যেহেতু মানে বারবার তার সামনে পড়ে যাচ্ছিল যে দূর থেকে হেঁটে আসছে, উনি চিন্তা করেন যে এত রাত্রে তো এইখানে মানুষ আসার কথা না। তারপরও ভাবেন আসতেই পারে, কারণ আশেপাশে জমি আছে। অনেক সময় জমিতে ফসল লাগালে ফসল চুরি হয়। এরকম বিভিন্ন ধরনের কেউ কেটে নিয়ে যায়, এই ধরনের বিভিন্ন বিষয় থাকে। তো হয়তোবা কেউ অনেক সময় রাতের বেলা কেউ ক্ষেত আবার রাতের বেলা দেখতে আসেন। কিন্তু যখন দেখতে আসেন তখন হাতে টর্চ লাইট বা হারিকেন বা এই টাইপের কিছু থাকে। কিন্তু ওই লোকের হাতে কিছুই ছিল না। আর শ্রী উমাচরণ মণ্ডল উনি যখন বের হয়েছেন, রাগ করে বের হয়েছেন, তখন উনি কোনো হারিকেন বা টর্চ লাইট এগুলোও বাসা থেকে কিছু নিয়ে বের হননি। উনি ওই চাঁদের আলোতে হাঁটতে, হাঁটতেই চলে এসেছিলেন। তো উনি একটা বিষয় খেয়াল করেন যে ওই মানুষটা হাঁটতে, হাঁটতে যখন কাছে চলে এসেছে, উনি দেখেন ওই মানুষটির মাথা নেই। লুঙ্গি পরা, খালি গায়ে, কিন্তু শরীরে মাথা নেই। এটি যখন উনি দেখেন, উনি আসলে ঐরকম সাহসী মানুষ ছিলেন না, ভীতু প্রকৃতির মানুষই ছিলেন। এই দৃশ্য দেখার সাথে, সাথে উনি প্রচন্ড জোরে এক চিৎকার করেন। চিৎকার দিয়েই উনি সেন্সলেস হয়ে পড়ে যান। সকালবেলা ওনার জমির পাশে যখন আরো অন্যান্য কৃষকরা ভোরবেলা কাজে এসেছিল, তখন তাকে সেন্সলেস অবস্থায় পান। তাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে যান। তার জ্ঞান ফেরানো হয়। তখন তিনি সবাইকে এই বিষয়টা খুলে বলেন। তো উনার শরীরে প্রচন্ড জ্বর আসে এবং উনি আবল তাবল মানে বকতে থাকেন আর কি, মানে উল্টাপাল্টা কথা, মানে পাগলের মতো আচরণ করতে থাকেন। তখন সবাই বলে যে ওনাকে ভূতে ধরেছে, তার দ্রুত এটা ট্রিটমেন্ট করতে হবে। তখন একজন ওঝাকে ডেকে নিয়ে আসা হয়, কারণ ওনাকে ওঝার কাছে নিয়ে যাওয়া যাচ্ছিল না, মানে অবস্থা খুব খারাপ ছিল। তো ওঝা যখন বাড়িতে এসেছেন, আসার পরে এই শ্রী উমাচরণ মণ্ডল উনি ওঝার দিকে লক্ষ্য করে মানে বিভিন্ন জিনিসপত্র ছুঁড়ে মারতে থাকেন এবং বৃষ্টি ভাষায় গালিগালাজ করতেন। তো ওঝা বুঝতে পারেন যে সত্যি তার উপর কোনো কিছু আছর করেছে। তখন বেশ কিছু মানুষজন ডাকেন, তাকে শক্ত করে ধরে রাখা হয় এবং ওঝা ঝাড়ফুঁক করা শুরু করে। ঝাড়ফুঁক করার একটা পর্যায়ে তখন এই শ্রী উমাচরণ মণ্ডল স্বাভাবিকভাবে কথা বলতে থাকেন। তিনি বলতে থাকেন যে এই জমিটা চাষাবাদ করা যাবে না, এই জমিটা আমার ছিল। জমিদাররা জোর করে এই জায়গাটা দখল করে সেখানে কর নিত। আমি যখন এটার বাধা দিছি এবং বাধাটা জমিদারের ভালো লাগেনি, আমি আমার স্ত্রী মিলে বাধা দেই এবং বাধা দেওয়ার পর জমিদার নির্দেশ দেয় আমার মাথা কেটে ফেলার এবং আমার স্ত্রীকে হত্যা করার, এবং তার স্ত্রীকে কিভাবে হত্যা করতে হয়, জীবন্ত আগুনে পুড়িয়ে হত্যা করতে হয়। তার শরীরে জ্বালানি তেল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং নির্মমভাবে তার সামনেই তার স্ত্রীকে হত্যা করা হয় এবং তারপরে তার ধর থেকে মুন্ডুটা বিচ্ছিন্ন করা হয় এবং তার মাথাটা ওই কুয়ার মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। সুতরাং এই জমিতে কেউ আসতে পারবে না, এমনটি বলেন। আসলে বিষয়টা এরকম যে ওনাদের শুরুতেই আসলে জিন তারাই ওই জমিটা পাহারা দিয়েছিল, এই কারণে ওই জমিতে কেউ আসুক তারা সেটা চায় না। আর ওই জমিটা যেহেতু এমনিতেই হন্টেড ছিল, কারণ ঔপনিবেশিক শাসনামলে সেখানে ব্যাপক নির্যাতন হতো। তো এই ঘটনার পরে তখন ওঝা বলেন, ঠিক আছে, এই জমিতে আর কেউ চাষাবাদ করবে না, তুমি ওর দেহ ছেড়ে চলে যাও। আর স্বাভাবিকভাবে যখন কোনো ওঝা ওই কোনো পজেসড কোনো মানুষকে মানে এটা বলেন এবং ওর ভিতরে থাকা দুষ্ট জিনকে বলেন যে ছেড়ে চলে যাও, তখন বিভিন্ন কোনো সাইন রেখে যেতে বলে। এরকম আমরা বিভিন্ন সময় শুনেছি বিভিন্ন ঘটনা। তো যেমন একটা সাইন রেখে যেতে বলে যে সে যখন চলে যাবে তখন সে একটা গাছের ডাল ভেঙে দিয়ে যাবে। এটা কিন্তু যে শুধু এই ঘটনার ক্ষেত্রেই তা না, এটা এখনো কিন্তু হরহামেশাই মানে ওই দেহ ছেড়ে চলে যাওয়ার সময় একটা প্রমাণ রেখে যেতে পারে। যাই হোক, তখন ওই মাথা কাটা ওই জিন সে যখন চলে যায় দেহ ছেড়ে, তখন সে গাছের একটি ডাল ভেঙে যায়। সেখানে আরো অনেক মানুষ সাক্ষী ছিল এটা। এরপর শ্রী উমাচরণ মণ্ডল উনি সুস্থ হয়ে যান এবং ওই জমিতে আর কোনো চাষাবাদ উনি করেননি। শুধু উনি কেন, এখন পর্যন্ত ওই জমি পরিত্যক্ত, ওখানে কেউ চাষাবাদ করে না। ঘটনাটি ছোট ছিল, যেটি সন্তু ঘোষ আমাকে পাঠিয়েছেন। তো আশা করি সবার ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, আমি চেষ্টা করছি যে একদম গ্রামের ঘটনা বা আমাদের পরিচিত যে পরিবেশ, এই পরিবেশের ঘটনাগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। সেটা ছোট হতে পারে, বড় হতে পারে, সেটা কিছু কিছু বিষয়ে কমন থাকতে পারে, কিন্তু তারপরেও আমি সেই রিয়েল
মানে ভয়ের যে রিয়েল যে ফিলিংস সেটা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আমি জানি না আমি কতটুকু সফল হচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পরবর্তী রাতে যে ঘটনা আসছে সেই ঘটনার অপেক্ষায় থাকুন। সেটিও আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন।